নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের আমি ট্রান্সলেশনের উপরে একটি ক্লাস নিতে চলেছি। বলতে পারো এটা হচ্ছে ট্রান্সলেশনের উপরে থার্ড ক্লাস। বাংলা থেকে কিভাবে ইংরাজিতে ট্রান্সলেট করব এগুলো আজকে তোমাদের আমি শেখাবো। তো জানো তোমরা ট্রান্সলেশন একটি খুবই গুরুত্বপূর্ণ ইংরাজির একটি বিষয়, কারণ বাংলা মাধ্যমের স্টুডেন্টসদের ইংরাজিতে ডাইরেক্ট বাক্য করতে গেলে ট্রান্সলেশনের হেল্প নিতেই হয় কম বেশি। তো কিভাবে সহজে ট্রান্সলেশন করতে পারবে তোমরা বাংলা থেকে ইংরাজিতে সেটা দেখো। কিভাবে আমি বলছি, চারটে আমি বাক্য তুলেছি, খুব সহজেই শেখাবো, আশা করি সবাই বুঝতে পারবে। আর বেসিক্স তো ক্লিয়ার থাকতেই হবে। এই ট্রান্সলেশনটাও বুঝতে গেলে তোমাদের ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকা দরকার, কারণ তোমাদের বলেইছি আমি যে ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার তার সব রাস্তা ক্লিয়ার। না হলে তোমরা ভেবে দেখো না, নিজেদের প্রশ্ন করেই দেখো, একটা বাক্য যে তুমি বানাবে ইংরাজিতে তার জন্য তোমার ভার্বের ধারণা থাকা দরকার। আটটা যে পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমি বলে থাকি ভার্ব, কারণ ভার্ব ছাড়া মানে টেন্সের গঠনের ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স পসিবল নয়। তো ভার্ব কত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো? মনে রাখবে, ভার্বই হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা ঠিক করে দেয় একটি বাক্য কোন সময়ে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ ক্রিয়াটার মাধ্যমেই আমরা বুঝতে পারি কালটা। ওর জন্যই বলে থাকি ক্রিয়াই কাল নির্ধারণ করে। ঠিক আছে? তো টেন্স ভার্বের হেল্প নিয়ে বুঝতেই হবে, কারণ ক্রিয়াটাই মূলত কাল নির্ধারণ করে। হ্যাঁ, অন্যান্য পার্টস অফ স্পিচ যেমনি অ্যাডভার্ব, নাও, দেন, এগুলো টেন্স নির্ণয়কে হেল্প অবশ্যই করে, ঠিক তো করে দেয়, কিন্তু মূলত তো ভার্ব। ঠিক আছে? তো ভার্ব অ্যান্ড টেন্স 100% ক্লিয়ার থাকতে হবে। তো আশা করব তোমরা ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার করেছো। যদি না ক্লিয়ার করে থাকো তাহলে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখো আমি একদম বেসিক থেকে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স সমস্ত কিছু ওখানে ক্লাস নিয়েছি। আশা করি তোমরা যদি ওই ক্লাসগুলো দেখে থাকো কারুর বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে? তো তাও প্রথমবারের জন্য যদি কেউ এটা দেখে থাকো ট্রান্সলেশনের ডাইরেক্ট ক্লাস, সেও যাতে বুঝতে পারে সেরকমভাবেই সহজভাবে যতটা সম্ভব ওইগুলো রিলেট করিয়ে পড়ানো ভার্ব অ্যান্ড টেন্স সেরকমভাবে আমি পড়াবো। তো চলো শুরু করা যাক। দেখো, আমি চারটে এখানে বাক্য তুলেছি। তো প্রথম বাক্যটা দেখো, প্রথম বাক্যটা আছে এখন বৃষ্টি পড়ছে। কি আছে? এখন বৃষ্টি পড়ছে। যখনই একটা বাক্য তুমি বাংলায় দেখছো সেটাকে ট্রান্সলেট করার আগে তোমাকে খুঁজে বার করতে হবে ক্রিয়া কোনটা, কারণ ক্রিয়া কাল নির্ধারণ করে। ঠিক আছে? তো ক্রিয়া কি দেখতে পাচ্ছি আমি এখানে? এখন বৃষ্টি পড়ছে, এই যে পড়ছে, তাই তো? দেখো ভালো করে বোঝো, এই যে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে ক্রিয়া। বৃষ্টি পড়া, যে কোনো কিছু কাজ করা বোঝালেই তাকে ভার্ব বলে, তাই না? অ্যাকশন। ভার্ব তিন প্রকারের মূলত হয়, সে তো শিখেছি। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। ঠিক আছে? তো তিনটে টেন্স আমরা জানি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটে টেন্সের চারটে করে ভাগ আছে। এক হচ্ছে ইনডেফিনাইট বা সিম্পল, দুই হচ্ছে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ বলে, তিন হচ্ছে পারফেক্ট, আর চার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটে টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটে টেন্সের চারটে করে ভাগ, মানে তিন চারে 12টা। এই 12টার মধ্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আজকাল আর ব্যবহার নেই, তো ওটাকে বাদ দিলে 11টা হয়। 11টাই আমি ক্লিয়ার করে দিয়েছি, অলরেডি ক্লাস নেওয়া হয়ে গেছে। তো তোমরা যারা ক্লিয়ার নেই যাদের, অবশ্যই ক্লাসগুলো দেখবে, 100% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাও আমি দেখো সহজে বোঝানোর চেষ্টা করছি। আমি বলেছিলাম যে ক্রিয়াটা তো খুঁজে বার করতে হবে বললাম। মনে রাখবে, ক্রিয়ার শেষে, বাংলায় ক্রিয়ার শেষে যদি তেছি তেছো থাকে, চয় ছয় থাকে, তখন ওটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে বুঝে নেবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি জিনিস? বর্তমানে কোনো কাজ চলছে, ঠিক আছে? কোনো কাজ শুরু হয়ে গেছে, চলছে, কখন শেষ হবে উল্লেখ নেই। ঠিক আছে? কোনো একটা সময় ধরে চলছে, কন্টিনিউ, ডেফিনেশনই সব কিছু, তাই না? কন্টিনিউ, প্রেজেন্টে কন্টিনিউ চলছে আর কি, কন্টিনিউ হচ্ছে, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তা আমরা সেরকমই দেখতে পাচ্ছি এখন বৃষ্টি পড়ছে। এখন মানেই তো পরিষ্কার, এটার মাধ্যমে, এটা একটা অ্যাডভার্ব, এটার মাধ্যমে দেখো টেন্সটা বোঝা যাচ্ছে এখন, তাই না? বর্তমান। আর মনে রাখবে এখন ইংরেজি কি? নাও। নাও কথাটা থাকলে সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই অ্যাপ্লাই করবো। তো দেখো এখন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়া একটা ক্রিয়া। তো আমি এটা কি করবো? দেখো এখানে কোনো ডাইরেক্ট সাবজেক্ট নেই, ঠিক আছে? কোনো ডাইরেক্ট সেরকম সাবজেক্ট নেই। তো ডাইরেক্ট যখন সাবজেক্ট থাকে না, তখন ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে, ইন্ট্রোডাকশন হিসাবে বা ইন্ট্রোডাক্টরি হিসাবে ইট বা দেয়ারের ব্যবহার আছে। আইটি, ইট মানে এটা বা ইয়া, আর দেয়ার, টিএইচই আর এর ব্যবহার আছে। তো এখানে ইট এর ব্যবহার আসবে। দেখো আমি কি বলবো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলাটা কি সেটাও আমি লিখে দিচ্ছি। এই যে বি1 প্লাস
ভার্ব রুট প্লাস আইএনজি, ঠিক আছে, B1 প্লাস ভার্বের রুটের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা। আমি আগে সাবজেক্ট তারপরে রেস এসব লিখলাম না, কারণ ওগুলো তো কমন জিনিস, ওগুলো তো জানানোর কথা। আর ইংরাজি বাক্যের সাধারণ গঠন অলরেডি তোমাদের শিখিয়ে দিয়েছি আমি, যে আগে কর্তা তারপরে ক্রিয়া তারপরে বাকি অংশ, এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার বলতে পারো একটা ইংরাজি বাক্যে, ঠিক আছে। বাংলার সাথে কোথায় ইংরাজি বাক্যের ফারাক সেগুলো আমি সেন্টেন্সের ক্লাসে আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে, কোথায় বাংলার সাথে ইংরাজি ফারাক। তো দেখো B1 ভার্বের সাথে, এবার এখানে সাবজেক্ট ডাইরেক্ট নেই, ইট হিসেবে আনবো, আমি বললাম তোমাদের, তাহলে ইট আনলাম, ইট, ব্যাস, ইটের পরে B1 কি, বি মানে বি ভার্ব, 1 মানে প্রেজেন্ট ফর্ম, 1 মানে প্রেজেন্ট ফর্ম, 2 মানে সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম, ফার্স্ট 1 মানে ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, 2 মানে সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম, আর 3 মানে থার্ড ফর্ম মানে ফিউচার নয় পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো B1 অ্যামিজারের মধ্যে ইটের পরে নিশ্চিত একদম ইজ বসবে, ঠিক আছে। তারপরে ভাবের রুটের সাথে আইনজি, এখানে কোন ভার্ব আছে, বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি পড়া, তো বৃষ্টি হওয়া বৃষ্টি পড়া, এটার ইংরেজি কি, রেইন, RAIN, ঠিক আছে, রেইন একটা ডু ভার্ব। বি ভার্ব আর হ্যাভ ভার্ব বাদ দিয়ে বাকি সবই যে কোনো কিছু অ্যাকশন বোঝালে সেটাকে ডু ভার্ব বলবো, বা ডুইং ভার্ব বলবো, বা অ্যাকশন ভার্ব বলবো, ঠিক আছে, কিছু করা। তো রেইন, বেশ লিখলাম, ইট ইজ রেইন হয়েছে। এবারে তার সাথে দেখো ভার্বের রুট মানে হচ্ছে গোড়া, তাহলে ডু ভার্বটার গোড়া বসেছি রেইন, তাই না, তার সাথে আইএনজি, ইট ইজ রেইনিং, ব্যাস হয়ে গেল, ব্যাস। এবার আর একটা অ্যাডিশন করতে হবে, দেখো এখন আছে, তাহলে এখনটা বসিয়ে দেবো এখানে, নাও, এটা লাস্টে চলে আসবে, ঠিক আছে, ইট ইজ রেইনিং নাও। হ্যাঁ, নাওটাকে আগেও আনতে পারি, নাও কমা দিতে হবে একটা, নাও কমা ইট ইজ রেইনিং করতে পারি, কিন্তু এটাই ভালো, বুঝতে সুবিধা হবে, কারণ তোমাদের শিখিয়েছি আমি যে আগে কর্তা তারপরে ক্রিয়া, এটা যারা বেসিক লেভেলে শিখছে তাদের বুঝতে সুবিধা হবে, ওর জন্যই বলছি আগে সাবজেক্ট তারপরে ভার্ব তারপর বাকি অংশ করো, ঠিক আছে, যত শিখতে থাকবে তখন বুঝতে পারবে সাবজেক্টের আগেও আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচের ব্যবহার করতেই পারি, ঠিক আছে, আমার ভ্যারাইটি ব্যবহার আছে, এটা তো বেসিক লেভেলে আমি বলছি, আর ট্রান্সলেশন তো একদম বেসিক থেকেই দরকার জানা, তাই না। ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এটা আশা করি সবাই বুঝতে পারলো। এইবারে দেখো আমি এটা আরো একভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মনে রাখবে একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, কি বললাম, একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। রেইন যেমনি ভার্ব হয়, রেইন আবার নাউনও আছে, হ্যাঁ, রেইন একটা নাউনও আছে। তো নাউন হিসাবে যদি ধরি তাহলেও তো আমি এটা বলতে পারি যে বৃষ্টি হচ্ছে নাউন, আর পড়া, পড়া হচ্ছে একটা ক্রিয়া, পড়ছে, তাই না, পড়া একটা ক্রিয়া, আর পড়া ইংরেজি কি, ফল, তাহলে সেই হিসেবে আমি ধরে করতে পারি না, করতে পারি, তাহলে কি বলবো, আমি ওই হিসাবে যদি ধরি তাহলে কি করবো, দেখো আমি এখানে করে দেখাচ্ছি, হ্যাঁ, এখানে করে দেখাচ্ছি, দেখো যদি বৃষ্টিটাকে নাউন হিসাবে ধরি তাহলে এটাকে করবো রেইন ইজ ফলিং নাও, দেখো কে বুঝতে পারলে এটা, দেখো রেইন ইজ ফলিং নাও, রেইন এখানে সাবজেক্ট মানে নাউন, ঠিক আছে, রেইন হচ্ছে সাবজেক্ট, তারপরে এই যে B1 এই যে ভার্ব রুট, ফল, ফল মানে পড়া, ফলের 3টে ফর্ম কি, ভার্বের 3টে ফর্ম গ্রামার বইতে পড়তেই হবে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে সহকারে রোজ 5টা 10টা করে পড়বে, ক্লিয়ার হয়ে যাবে। ফল, ফেল, ফলেন, 3টে ফর্ম, ওকে। রেইন ইজ এই যে ভার্ব, শর্টে লিখলাম VR, যারা আমার ক্লাস দেখো তারা জানোই অলরেডি VR ফর ভার্ব রুট, ওকে, শর্ট ফর্ম, ভার্বের রুট ইজ আইএনজি, তারপরে অতিরিক্ত অংশ রেস্ট, এটা বাকি অংশ। রেইন ইজ ফলিং নাও বলতে পারি, এটা বৃষ্টি পড়ছে এখন বলতেই পারি, রেইন এখানে নাউন হয়ে গেল, আর তাহলে আমাকে ভার্ব একটা আনতে হবে, তো পড়া ইংরেজি কি, ফল বলতে পারি, রেইন ইজ ফলিং নাও, কিন্তু এটাই মাচ বেটার ব্যবহার বলতে পারি, ইউসেজ অধিক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ইট ইজ রেইনিং নাও, এটাই ব্যবহার আছে, ওই জন্যই বললাম, ওকে। আচ্ছা, এখানে আমি আর একটা অ্যাডিশন করছি, তবে একসাথে কত কিছু শিখিয়ে দেবো। যদি দেখো, যদি আমি এখানে এখনটাকে বাদ দিচ্ছি, এখনটাকে বাদ দিয়ে আমি ধরো এখানে বসাচ্ছি 2 ঘন্টা ধরে, হ্যাঁ, 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, তাহলে কি হবে, শিখিয়েছি, মনে করে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখানোর সময় সুন্দরভাবে এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। তো যারা ক্লাসটা দেখোনি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখবে, মানে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি বলেছিলাম সময়ের উল্লেখ তো প্রেজেন্ট কন্টিনিউয়াসও থাকতে পারে, মানে বাংলায় ক্রিয়া শেষে তেছিতেছ থাকলে তো কন্টিনিউয়াস বোঝায়, তো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তো হয়ই, তার সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হয়, ক্রিয়া শেষে তেছিতেছ, তাহলে ডিফারেন্সটা কোথায় স্যার, ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় একটা সময়ের মেনশন থাকতে হবে। সময় তো দেখো এখানেও ছিল, একটু আগে যে লিখেছিলাম নাও, ওটাও তো সময়, কিন্তু নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সময়টার উল্লেখ বলতে কি বোঝায়,
কোনো একটা টাইম উল্লেখ থাকবে, 7টা বা 7 ঘন্টা ধরে, এরকম মানে সময় ধরিয়া বোঝালে বা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম থেকে বোঝালে, ডিউরেশন অফ টাইম বা মানে পিরিয়ড অফ টাইম মানে সময় ধরিয়া 2 ঘন্টা ধরে, 2 দিন ধরে, 2 বছর ধরে, এরকম, বা 1 সপ্তাহ ধরে। আর কোনো পার্টিকুলার পয়েন্ট অফ টাইম মানে 7টা থেকে, 10টা থেকে, রোববার থেকে, সোমবার থেকে, 2020 থেকে, জানুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি মাস থেকে, ব্যাস এগুলো সব সময়ের মেনশন। কিন্তু পার্টিকুলার পয়েন্ট ফেব্রুয়ারি থেকে মানে ফেব্রুয়ারি একটা বিশেষ মাস, তাই না, বিশেষ সময় উল্লেখ হয়ে গেল। শুধু 7টা 10টা এগুলোই বিশেষ টাইম বোঝায় না, বোঝা গেল? সে বার হোক, ইয়ার হোক, মান্থস হোক, সবই টাইম। তো একটা সময় ধরিয়া বা কোনো বিশেষ সময় থেকে বোঝালে তখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে যাব। তাহলে এখানে দেখো, যেই করে দিলাম 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, শুধু বৃষ্টি পড়ছে বললে তো এটা করতাম, ইট ইজ রেইনিং। কিন্তু যখনই বলে দিলাম 2 ঘন্টা ধরে, টাইম তো চলে এলো, এবং টাইম কিরকম ধরিয়া বোঝাচ্ছে বা কোনো বিশেষ সময় থেকে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করবো। ঠিক আছে? তো দেখো এবারে জাস্ট চেঞ্জটা কি করবো। চেঞ্জটা হচ্ছে এইখানে এইটা হাঁটবে। দেখো আমি এটা সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, না থাকলে ওটা দেখে নাও। ঠিক আছে? ক্লাসটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব গুরুত্বপূর্ণ। এইখানটা কি হচ্ছে দেখো, আমরা দেখছিলাম এখানে B1 বসছিল, তো মানে দেখো ভার্বের রুটের সাথে আইএনজি, এটা কমন, এটা ওই মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও হবে। ঠিক আছে? খালি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফারাকটা কোথায়? এখানে পারফেক্ট এসে জুড়ছে, মানে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলাটা কি এখানে লিখছি দেখো, H1 + V3। দেখো ফর্মুলা মুখস্থ করার জিনিস, আমি পুরো বুঝিয়ে দিচ্ছি ভেঙে একদম। H1 + V3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা। যে কোনো পারফেক্ট টেন্সের ফর্মুলা কি শিখেছিলাম? হ্যাভ ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম। কোন হ্যাভ ভার্ব? আরে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি পাস্ট পারফেক্ট হয় হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। কারণ অক্সিলারি ভার্ব তো টেন্স নির্ধারণ করে, তাই না? দুটো ভার্ব থাকলে আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, দুটো যদি ভার্ব থাকে পাশাপাশি। আর হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম থাকলে, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকলে, তাহলে ফিউচার পারফেক্ট। কিভাবে বোঝাতে পারলাম? সহজ, এই তো একদম মাথায় থেকে যাবে, একটু প্র্যাকটিসের দরকার আছে তোমাদের। ঠিক আছে? তো এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই B1 প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে অক্সিলারি রূপে, এইটাকে পারফেক্ট ফর্মে পরিণত করতে হবে। আমি এটা শিখিয়েছিলাম ওই ক্লাসে, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্লাসে। তো বি ভার্বের পারফেক্ট ফর্মই বলতে পারো সহজে। এটা কি হয়ে যাবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন। তোমরা জানো H1 মানে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাভ আর হ্যাজ আছে, হ্যাভ অথবা হ্যাজ। তো দেখো H1 মিললো, হ্যাভ মিললো বা হ্যাজ মিললো। তারপরে V3, এখানে ভার্বটা কি ছিল? বি ভার্ব। বি ভার্বের থার্ড ফর্ম কি? বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? বিন নয় কি? BEEN, বিন। ক্লিয়ার হয়েছে? তো হ্যাভ বিন বা হ্যাজ বিন সেইটা হলো। এরপরে ভার্বের রুটের সাথে আইএনজি যেরকম আছে ওটা বসে যাবে, খালি এইখানটা চেঞ্জ হবে, অক্সিলারি ভার্বের খেলা। ঠিক আছে? তাহলে সেই অনুসারে আমি দেখো বসাচ্ছি। দেখো তাহলে এটাকে মুছে দিচ্ছি এখানটা। তাহলে ফর্মুলা করে দিলে কি হবে? H1 + B3। ঠিক আছে? H1 + B3 + ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। তাহলে এখানটা উত্তরটা কি লিখবো? ইটের পরে কি লিখবো? ইটের পরে নিশ্চয়ই হ্যাজ হবে। হ্যাভ হবে না, কারণ এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, আর হ্যাভ তো বহুবচন ভার্ব, আর হ্যাজ হচ্ছে একবচন ভার্ব। এগুলো আমি ভার্বের ক্লাসে পার্টস পিছে সব ডিটেলস আলোচনা করেছি, ওগুলো যাদের ক্লিয়ার নেই অবশ্যই দেখে নেবে। ইট হ্যাজ হয়ে গেল। এবারে B3 আছে, B3 কি? বিন। এটা আমি শেখালাম, এখানে বুঝিয়ে দিলাম। এই হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, তবে এটা কমন, ইট হ্যাজ বিন রেইনিং। তারপরে দাঁড়াও, এই যে নাওটা আর হবে না, বোঝা যাচ্ছে? এখানে কি আছে? 2 ঘন্টা ধরে। এটা শিখেছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস ক্লাসে, যে ধরিয়া বোঝালে, সময় ধরিয়া বোঝালে একটা প্রিপোজিশন ফরের ব্যবহার আছে। আর কোনো পার্টিকুলার টাইম যদি থাকে, পয়েন্ট অফ টাইম আর কি, বিশেষ সময় থেকে, তখন সিন্স অথবা ফ্রম আসে। তো এখানে সময় ধরিয়া বোঝাচ্ছে না 2 ঘন্টা ধরে, তাহলে আমি ফর আনবো। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 ঘন্টা, তাহলে 2 আওয়ার্স। বোঝা গেল? ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি পড়ছে 2 ঘন্টা ধরে। এই 2 ঘন্টা ধরে না থাকলেই আমি এটাকে ইট ইজ রেইনিং করতাম প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কিন্তু সময় ধরিয়া বা বিশেষ সময় থেকে বোঝালে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অ্যাপ্লাই করে দেবো। ডিফারেন্স বোঝাতে পারলাম? দেখ, ঠিক আছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা প্রিপোজিশনের, এটাও শিখে নাও, খুব কাজে লাগবে। ফর 2 আওয়ার্স। ঠিক আছে? ইট হ্যাজ বিন, এটা কিভাবে এলো সেটাও আমি বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ঠিক আছে? তো নেক্সট দেখো, এগুলো একটু মুছে দিচ্ছি, তাদের দরকার লিখে নিতে পারো। আর এখানটাও একইভাবে হবে, এটা যদি আমি ওইভাবে করি, রেইন হ্যাজ বিন ফলিং হয়ে যাবে। ঠিক আছে? তো ওকে, দেখো এবার আমি মুছে দিচ্ছি। দেখো, তো বর্ষা নেমেছে, দেখো খুব গুরুত্বপূর্ণ বাক্য। দেখো বর্ষা নেমেছে, মনে রাখ এখানে ক্রিয়া কোনটা? নেমেছে। আমি শিখিয়েছিলাম বাংলায় ক্রিয়া শেষে ইয়াছি আছো থাকলে কি হয়?
বাংলায় ক্রিয়া শেষে ইয়াছি আছো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। একটু আগে তোমাদের আমি শেখালাম প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা, দেখো আমি লিখেছি H1 + V3, ব্যাস। এবারে নামা ইংরাজি কি এখানে, দেখো নামা ইংরাজি এখানে আমি অনেক ব্যবহার করতে পারি। দেখো এখানে কামও ব্যবহার করতে পারি, এসেছে। এখানে বর্ষা নেমেছে মানে কি, সেন্সটা বোঝো, সবসময় বাংলার মতন হয় না। নেমেছে মানে বর্ষা এসেছে, কাম ব্যবহার করতে পারি, অথবা একটা ফ্রেজাল ভার্ব সেট ইন এটা ব্যবহার করতে পারি। ফ্রেজাল ভার্ব নিয়ে আমি আলাদা ক্লাস নেব, আপাতত জেনে নাও ফ্রেজাল ভার্ব একটা গ্রুপ ভার্ব। তো সেট ইন মানে হচ্ছে নামা, কোনো কিছু শুরু হওয়া বলতে পারো, ঠিক আছে। এসেছে, শুরু হয়েছে, এরকম। তো বাংলায় আছে বর্ষা নেমেছে, তাহলে এখানে দেখো বর্ষা তো নাউন, এটা তো ভার্ব, তাই না। তো অনেকভাবে এটাকে করা যায়, ঠিক আছে, অনেকভাবে করা যায়। আমি যেটা খুবই ভালো একটা ব্যবহার সেটা দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের। এখানে বর্ষাটা নাউন, তো এটাকে আমি করব, দেখো দ্য রেইনস হ্যাভ সেট ইন বা কাম, বাস হয়ে গেল, ফিনিশ। দ্য রেইনস হ্যাভ সেট ইন বা কাম। এবারে অনেকের প্রশ্ন উঠবে, স্যার রেইনস কেন এলো? রেইন তো ঠিক আছে, রেইন আমরা এইখানেও দেখেছি, এই যে নাউন হিসাবে রেইন, তো এসটা কেন এলো? কোশ্চেন অ্যারাইজেস, তাই না। বলে দিই ভালো করে শোনো, রেইন যখন এস ছাড়া হবে তখন তো জেনারেল নাউন যেরকম আছে হবে, রেইন ইজ ফলিং, বৃষ্টি পড়ছে, তাই না। কিন্তু যখন এস যুক্ত দেবো না, তখন প্লুরাল তো হচ্ছে, কিন্তু ওটা সিজনটাকে বোঝায়, বর্ষা ঋতুটাকে বোঝায়, রেইনি সিজনটাকে বোঝায়, বুঝতে পারলাম। ওই জন্যই তো এই যে বর্ষা, বর্ষা বলতে কি, বর্ষা ঋতু এসছে আর কি, বুঝতে গেল। বৃষ্টি নেমেছে মানে বৃষ্টি এসে গেছে, বর্ষা এসে গেছে, বর্ষাকাল এসে গেছে, বুঝতে পারলাম, সিজন। তো এখানে রেইনস মানে তাহলে কি, সিজন, কিন্তু মাথা থাকবে। তাহলে বর্ষা ঋতু এসেছে বা নেমেছে, হ্যাভ সেট ইন বলে। দেখো হ্যাভ, দেখো H1 হ্যাভ, এটা বহুবচন আছে ওই জন্য হ্যাভ বসেছে, হ্যাভ বহুবচন ভার্ব। তারপরে ভার্বের থার্ড ফর্ম, সেটের তিনটে ফর্ম, তো সেটই, সেট সেট সেট, তো সেট ইন বসেছে, এটা ফ্রেজাল ভার্ব। অথবা কাম করতে পারো, কাম কেম কাম, ভার্বের তিনটে ফর্ম, তো কাম তো থার্ড ফর্ম, তাহলে H1 V3 এটাও করতে পারি, যে কোনো একটা। রেইনস হ্যাভ সেট ইন, দেখো বুঝতে পারলাম। তো দেখো এগুলো অনেকভাবে করা যায়, অন্যভাবেও করা যায়, কিন্তু যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এবং তোমাদের জানা দরকার আমি সেইটাই আগে বললাম, ঠিক আছে। অনেকভাবে করা যাবে, কিন্তু দেখো কি আছে, বৃষ্টি, এটাও মুছে দিচ্ছে, বৃষ্টি থামার পূর্বে আমরা সেখানে পৌঁছেছিলাম। দেখো এগুলো শিখিয়েছি অলরেডি, তোমাদের সুন্দরভাবে পারবে। দেখো তো এখানে দেখো দুটো বাক্যাংশ আছে, একটা হচ্ছে বৃষ্টি থামার মানে বৃষ্টি থেমেছিল, দ্বিতীয় বাক্যাংশ হচ্ছে আমরা সেখানে পৌঁছেছিলাম। আচ্ছা, এবার এখানে ক্রিয়া দেখতে পাচ্ছি একটা, এই যে পৌঁছেছিলাম। ক্রিয়ার শেষে ল বা লাম থাকলে সিম্পল পাস্ট টেন্স সাধারণত হয়, বা পাস্ট পারফেক্টও হতে পারে, সেটা ডিপেন্ড করছে ঘটনার উপরে। যেটা বেশি পুরনো ঘটনা শিখিয়েছি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা কম পুরনো সেটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে। মনে রাখবে দুটো যদি বাক্যাংশ থাকে, দুটো বাক্যাংশ দুটোই যদি অতীত বোঝায়, এবং একটা তো নির্ণয় করতে হবে যে কোনটা বেশি পুরনো কোনটা কম পুরনো, সেই ক্ষেত্রেই আমরা সিম্পল পাস্ট আর পাস্ট পারফেক্ট একসাথে বলতে পারো, একটা বাক্যের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এবার কোন কোন বাক্যাংশটা পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই করব, কোন বাক্যাংশটা সিম্পল পাস্ট অ্যাপ্লাই করব, সেইটা বুঝতে সাহায্য করবে হচ্ছে কনজাংশনটা। হ্যাঁ, সেন্স তো বাক্যের অবশ্যই বুঝতে হবে কি বলতে চাইছে, পুরো অর্থটা, তার সাথে কনজাংশন। কনজাংশন মানে কি, যোগ সাধন করে যে ওয়ার্ড, লিঙ্কারও বলে, এখানে এইটা লিঙ্কার না, কনজাংশন পূর্বে মানে কি, বৃষ্টি, এটা থামার, এটাও একটা ক্রিয়া, কিন্তু এটা বৃষ্টি থামার পূর্বে মানে কি, আমরা সেখানে পৌঁছেছিলাম, কিন্তু তার পূর্বে, তার আগে বৃষ্টি থেমেছিল, মানেটা এটা সেটা বোঝাচ্ছে কি না, যে বৃষ্টি থেমেছিল কিন্তু তার আগে আমরা সেখানে পৌঁছেছিলাম। তাহলে দুটো বাক্যাংশ, বৃষ্টি থেমেছিল, আমরা সেখানে পৌঁছেছিলাম, দুটো বাক্যাংশ, মাঝখানে লিঙ্কার আছে, পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর, বিফোর প্রিপোজিশনও হয়, হ্যাঁ, কনজাংশন এখানে ব্যবহার, দুটো বাক্যাংশকে জয়েন করছে, জয়েনিং এর কাজ করছে। মানে পার্টস অফ স্পিচ কি জিনিস, একটা ওয়ার্ড একটা বাক্যে থেকে যে রূপে কাজ করবে তাকে সেই ক্লাসে ফেলা হবে, তো এখানে জয়েনিং এর কাজ করছে, ওই জন্য পূর্বেটাকে আমরা কনজাংশন বলবো। ক্লিয়ার আছে? পার্টস অফ স্পিচেরও ক্লাস নিয়েছি, বেসিক্স থেকে একদম দেখে নেবে যাদের ক্লিয়ার নেই, ঠিক আছে। তো বৃষ্টি থেমেছিল, আমরা সেখানে পৌঁছেছিলাম, তাহলে এখানে দুটো ক্রিয়ার শেষেই তো ল লাম আসছে, এখানে বৃষ্টি থেমেছিল, ল আছে, এখানে থামার আছে, সেন্সটা তো থেমেছিল নাকি, তো ল আছে, আর এখানে লাম আছে। তাহলে এবার কি করে বুঝবো যে কোনটা বেশি পুরনো, এই যে এইটাই নির্ণয় করে দিচ্ছে কিনা, এইটাই তো বুঝিয়ে দিচ্ছে যে পূর্বে
যে বৃষ্টি থেমেছিল তার পূর্বে আমরা সেখানে পৌঁছেছিলাম, তাহলে আমরা সেখানে পৌঁছেছিলাম এটা বেশি পুরনো ঘটনা কিনা, তাই না? বৃষ্টি থেমেছিল কিন্তু তার আগে তার পূর্বে আমরা সেখানে পৌঁছে গেছিলাম, তাহলে এটা বেশি পুরনো ঘটনা। সুতরাং এই বাক্যাংশটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই করব, এই বাক্যাংশটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট অ্যাপ্লাই করব, এই বাক্যাংশটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই করব। তো করি দেখি, তাহলে আমরা সাজাবো। দেখো তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, তাহলে উই, এবারে পৌঁছেছিলাম, এটা পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই যেহেতু করবো, পাস্ট পারফেক্টের ফর্মুলা কি, এই যে H2 + V3। পারফেক্ট যে কোনো পারফেক্ট টেন্সের মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের ফর্মুলা একদমই ইজি। একটু আগে আমি বললাম যে হ্যাভ ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম। কোন হ্যাভ ভার্ব? অক্সিলারি ভার্ব, যেহেতু টেন্স নির্ধারণ করে। আরে যেহেতু পাস্ট পারফেক্ট তাহলে H2 করবো না, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম করবো না, ক্লিয়ার? উই হ্যাড, আচ্ছা পৌঁছানো ইংরেজি কি, রিচ, REACH, হ্যাঁ RICH নয়, REACHED করবো, V3 পাস্ট টেন্স আছে, ভার্বের থার্ড ফর্মও আছে, রিচ, ঠিক আছে? উই হ্যাড রিচড, সেখানে ইংরেজি কি, দেয়ার, বসিয়ে দিলাম উই হ্যাড রিচ দেয়ার, আমরা সেখানে পৌঁছেছিলাম। ব্যাস, এবারে কনজাংশনটার খেলা, তাই না? কনজাংশন বিফোর, এবারে বৃষ্টি থেমেছিল বলবো। দেখো এবারে প্রশ্ন হচ্ছে যে বৃষ্টি থেমেছিল, এইখানে আমি এই বৃষ্টিটাকে নাউন হিসাবে নেব না ভার্ব হিসাবে নেবো? কারণ বৃষ্টি থামা এটা তো আমি ভার্ব হিসাবে অ্যাপ্লাই করতে পারি, তাই না? আর আমি এটাকে নাউন হিসাবে অ্যাপ্লাই করতে পারি। তো এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো এটাকে নাউন হিসাবে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এবং ভালো ব্যবহারও আছে, ঠিক আছে? আগে নাউন হিসাবে থাকে, তারপরে ভার্ব হিসাবে আলোচনা করবো। তো উই হ্যাড রিচ দেয়ার বিফোর, কি করবো, বিফোর দ্য রেইন স্টপড। দেখো স্টপটা V2 হলো কিনা, দেখো পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা V2, ভার্বের পাস্ট ফর্ম, সে বি ভার্ব হোক অথবা ডু ভার্ব হোক অথবা হ্যাভ ভার্ব হোক। তাহলে দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমেছিল, কিন্তু বিফোর তার আগে আমরা সেখানে পৌঁছেছিলাম। ক্লিয়ার হলো? দুটো বাক্যাংশ, এটা একটা বাক্যাংশ, এটা একটা বাক্যাংশ, এই হলো কনজাংশন, এটা কনজাংশন, CONG শর্টে লিখলাম কনজাংশন, ঠিক আছে? উই হ্যাড রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছে গেছিলাম, বিফোর দ্য রেইন স্টপ, বৃষ্টি থামার, তার মানে বৃষ্টি থামার পূর্বে, বৃষ্টি থেমেছিল কিন্তু তার আগেই আমরা সেখানে পৌঁছেছিলাম। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে তোমরা সুন্দরভাবে এটা করতে পারো। এখানে দেখো দ্য রেইন কিন্তু নাউন হিসাবে নিয়েছি, এবার এটাকে যদি তুমি ভার্ব হিসাবে করতে চাও যেরকম ভাবে আমি আগে দেখিয়েছি, সেটা একটু টাফ হয়ে যাবে। তাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানটা মুছে দেখিয়ে দিচ্ছি। ইন্ট্রোডাক্টরি ইট হিসাবে তখন তোমাকে আনতে হবে, অথবা অবলিক দিলাম, বিফোর ইট স্টপ রেইনিং, বিফোর ইট স্টপ রেইনিং, ঠিক আছে? বিফোর ইট, এখানে দেখো এখানে রেইন কিন্তু ভার্ব হিসাবে চলে এলো। অবশ্যই কি ভার্ব যদি জিজ্ঞেস করে, এটা নন ফাইনাইট ভার্ব আছে, হ্যাঁ ইনফাইনাইট ভার্ব আছে, ইনফিনিটিভের বিস্তার এরিয়া আছে, এগুলোতে বিস্তার আমি ক্লাস নেব, একটু ওয়েট করতে হবে। আর ফাইনাইট ভার্ব এখানে স্টপড, অবশ্যই এটা V2। এটা ঘাবড়াবে না স্যার ভার্বের সাথে আইএনজি আছে তাহলে কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস ফর্মুলা কি, তার আগে B1 থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে B2 থাকে, সেরকম কিছু আছে? এটা ডু ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এটা টেন্সের গঠনে, এই ভার্বটা টেন্সের গঠনে নেই, ঠিক আছে? এটা নন ফাইনাইট ভার্ব আছে, আপাতত এইটুকু বুঝে নাও। তো ইট স্টপ রেইনিং মানে বৃষ্টি পড়া বন্ধ হয়েছিল, কিন্তু তার আগেই আমরা সেখানে পৌঁছেছিলাম। তো এইটা আমি বারণ করবো তোমাদের, এটা একটু টাফ হয়ে যাবে, ব্যবহারটা সবাই বুঝতে পারবে না। এখন যারা একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার পারো বা নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে আইডিয়া আছে তারা এটা বুঝতে পারবে, আর যারা বুঝতে পারবে না বেসিক লেভেলে, আমি বলবো এইটাকে প্রেফার করতে। অবশ্যই দ্য রেইন স্টপ একদম ইজিলি বোঝাচ্ছে, এটা নাউন হিসাবে, এখানে এটা ভার্ব হিসাবে হয়েছে, কিন্তু নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি হিসাবে এখানে সাবজেক্ট ইট এনেছি, যেহেতু ওকে ভার্ব হিসাবে নিয়ে গেছি, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। ও এটা 1 না, খেয়াল করিনি, সরি, এখানটা অবশ্যই কি হবে 2, ঠিক আছে? H2 + V3। তো উই হ্যাড রিচ দেয়ার, ঠিক আছে? H2 কিন্তু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, কারণ পাস্ট পারফেক্ট, H1 V3 তো হলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে, তাই না? তো H2 + V3 পাস্ট পারফেক্ট হয়ে গেল, আমরা সেখানে পৌঁছেছিলাম বৃষ্টি থামার আগে, মানে বৃষ্টি থেমেছিল কিন্তু তার আগেই আমরা সেখানে পৌঁছে গেছিলাম। এটাই পাস্ট পারফেক্ট অ্যাপ্লাইড, এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট অ্যাপ্লাইড। ক্লিয়ার? আমি শিখিয়েছিলাম ক্রিয়ার শেষে ব থাকলে, বাংলায় ক্রিয়ার শেষে ব থাকলে আমরা ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স অ্যাপ্লাই করি।
আর ফিউচার গঠন করার নিয়ম এই তো বাচ্চাদের খেলা। শ্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম, সাবজেক্ট ফাবজেক্ট আমি বলছি না, ওগুলো তো কমন ব্যাপার তাই না। শ্যাল বা উইলের পরে কি করবো, ভার্বের রুট ফর্ম গোড়া। তো দেখি, তো খেলা করা ইংরেজি সবাই জানে, তারা হচ্ছে সাবজেক্ট, কি করবো দে হলো দে। তারপরে দেখো খেলবে, কি করবো দে, দেখো থার্ড পার্সন আছে, থার্ড পার্সনের পরে সাধারণত উইল বসে, ফার্স্ট পার্সনের পরে সাধারণত শ্যাল বসে, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সনের পরে সাধারণত উইল বসে। ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, বাকি সব থার্ড পার্সন। তাহলে দে উইল। এবার ভার্বের রুট ফর্ম দরকার, খেলা করা ইংরেজি কি প্লে হয়ে গেল, দে উইল প্লে। দেখো ফর্মুলা অনুসারে হচ্ছে এ সাবজেক্ট, এটা মোডাল হিসাবেই ধরি, তারপরে ভার্বের রুট ফর্ম দেখো শ্যাল বা উইল, তো একটা মোডালি, তো মোডালে পরে মনে রেখে দেবে একটা সহজ বুদ্ধি বলেছি, 100% ভার্বের রুট ফর্মই বসে। কোন ভার্ব, যে ভার্ব তোমার দরকার, বি হতে পারে, ডু হতে পারে, হ্যাভ হতে পারে, তাই না। তো দে উইল প্লে। এবার আছে মাঠে, মাঠ নয় মাঠে, তাহলে মাঠে একটা প্রিপোজিশনের একার যেহেতু আছে একটা প্রিপোজিশনের ব্যবহার আনতে হবে, কি করবো দে উইল প্লে ইন দা ফিল্ড, দে উইল প্লে ইন দা ফিল্ড, তারা খেলবে মাঠে। দেখো ক্লিয়ার হলো, তাহলে এটা এই ইন দা ফিল্ড এই অংশটাকে আমি রেস্ট বলতে পারি বা কমপ্লিমেন্টও বলা যায় এটাকে, তো আপাতত রেস্ট বুঝানো, বাকি অংশ কমপ্লিমেন্ট মানে পরিপূরক, বলে দিই কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, COMPLEMENT, হ্যাঁ PLI নয়, ওটা মানে প্রশংসা হয়ে যায় একটা, মানে এগুলো বলে হোমোনিমস, মানে উচ্চারণ এক কিন্তু বানান আলাদা, মানে আলাদা। তো COMPLEMENT কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, মানে ভার্বের অর্থটাকে পূরণ করার জন্য, পূর্ণ করার জন্য যে অংশটা বসে তাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। ক্লিয়ার হয়েছে, তো সেটা তো রেস্টের মধ্যেই পড়ে, বাকি অংশের মধ্যেই পড়ে, রেস্ট মানে বাকি অংশ এখানে, হ্যাঁ বিশ্রাম না, একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিংস হতে পারে, তার জন্য ভালো ডিকশনারি ফলো করতে হবে। তো দে উইল প্লে দে উইল প্লে ইন দ্য ফিল্ড। এবার তুমি কি খেলবে সেটা বসিয়ে দিতে পারো, অ্যাড করে দিতে পারো, দে উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, ক্রিকেট ইন দ্য ফিল্ড, টেনিস ইন দ্য ফিল্ড, যেটা তোমার প্রয়োজন। তো আশা করি বোঝাতে পারলাম, চারটে বাক্য, চারটে তো তৈরি আরও অনেকভাবেই দেখিয়ে দিলাম আমি, প্রথমটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও দেখিয়ে দিয়েছি, তো 4-5টা বাক্য আমি দেখালাম, বিভিন্নভাবে যতটা সম্ভব তোমাদের সহজভাবে বোঝানোর সেইভাবে দেখালাম। আশা করি তোমরা শিখতে পেরেছো, এগুলো নোট ডাউন করে নিতে পারো। এইবারে তোমরা বাড়িতে কি করবে, এগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মানে ভার্ব করাও মানে ডু ভার্বের কোনো অভাব নেই, প্রচুর ডু ভার্ব আছে, গ্রামার বই থেকেও নিতে পারো, বা আমরা তো যা কিছু করি, এই যে আমি কথা বলছি স্পিক একটা ডু ভার্ব, স্পিক স্পোক স্পোকেন, আমি দাঁড়িয়ে রয়েছি স্ট্যান্ড স্টুড স্টুড, এটাও একটা ডু ভার্ব। তোমরা দেখছো, এই যে আমার ক্লাস দেখছো, ওয়াচ বা সি যাই বলো, এটাও একটা ডু ভার্ব। ঠিক আছে, ভার্বের কোনো অভাব নেই, তো ভার্ব নাও এবং বিভিন্ন টেন্সে অ্যাপ্লাই করো, হ্যাবিট করো। ঠিক আছে, ওই ফর্মুলা কিচ্ছু মুখস্থ করতে হবে না, সব আপনি দেখতে পাবে তোমরা ফর্মুলা। আশা করি তোমরা এই ক্লাস থেকে বেনিফিটেড হয়েছো, যারা একবারে বুঝতে পারোনি তারা বারবার ক্লাসটা শুনে নেবে, এই সুবিধাটা তোমাদের কাছে আছেই। তারপরেও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইলো।